দিদি, এই দিদি, গোপাল দাদু, চল তাড়াতাড়ি। দেখো কাণ্ড, তোরা কোত্থেকে এসে জুটলি রে? এই দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। দাঁড়া দাঁড়া, ওরে রে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক, গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও, এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, সে এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি। হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, জি আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চোস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠলো তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছো গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে।
তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন। আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর সরপুরিয়া, আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে। আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড়? ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে। পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধুর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না, তাড়িও না, ইসকো পাকড়ো। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসৎসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন। রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজ সভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর। আদাব। আদাব আদাব। হ্যাঁ, আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো, আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব
বদমাস নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন? কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রামো রামো ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না। মানে ওই গু খেকো সাপ। গু খেকো ষাঁড়? হুজুর, সাপটা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তুলে দিয়ে? তার ময়লাটা খেয়ে ফেলে।
ছি 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 ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর, না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজি, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো হুকুম জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হাট হাট, ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার তুই। ভাবা যায় না, তুই আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো। তোরা বেটা ভাই, আজ তুই কোনো মতে পাবি না তো ছাড়। মহারাজ নিবেদন ছিল এক, বলি অভয় পাইতো। রইল অভয়, নির্ভয় ক, শুনতে সবাই চাইতো। অভয় পেলাম মহারাজের, সত্যি আমি প্রীত। মন্ত্রী মশাই, গোপাল ভাইয়া দেখছি খানিক ভীত। কদিন থেকেই শুনছি বটে, বলছে অনেকেই তো একটা গাধা আর গোপালের তফাৎ যে কিছুই নেই তো। সে কি গোপাল, মন্ত্রী মশাই বলেন কি সব যাতা? না মহারাজ, রটনা সব, শুধুই অসভ্যতা। গোপালই বলুক, গাধা আর ওর তফাৎটা ঠিক কত? না মহারাজ, খুব বেশি নয়, হাতে চারেকের মতো। দেখলেন তো গোপাল কত বুদ্ধি ধরে ঘটে। তা বটে তা বটে। সব জনাকেই জব্দ করে, তাই তো গোপাল ভাঁড়ও। যা হোক, সবাই আসুন এখন, বন্ধ দরবারও। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ওহ, পারা যায় না বাপু, সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। সব বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে, ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ,
মন দিয়েছ না? একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য। সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার, মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, না, এবার বরং বাড়ি যাই। ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। না, কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ। প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রীমশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে
অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী, এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফস ফস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই আমরা সবাই জানি। এই ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন? সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা হইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকাল বেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখ, প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায় তবে। মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড়,
দরবারে। আহা সব লোকে কয় গোপাল কি ভাঁড়, দরবারে গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে, দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি, কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আহ, আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কি? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে এসব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি, আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন, মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি, বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যা, বল তা। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই। কত ইচ্ছা ছিল এবার গ্রামের যাত্রা দেখতে যাব, কিন্তু মার কাছে শুনেছি যাত্রা দেখে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়। সেই জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক দেখে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। দিদি, মন খারাপ করিস না রে। বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। কুটি, তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার
সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই গুলটে, একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকে কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে ওই দেখ গোপাল দাদু। চল চল তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু, আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসব। চল চল তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবুও ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো, না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত,
গোপালের কাছে এসে হবে ভক্ত মহারাজ। নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল, ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমূর্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করব, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেলল। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা আমনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল